আমি ক্লাস 9-এ উঠলাম। প্রথম 2 মাসের মধ্যেই করোনা মহামারীর প্রকোপে স্কুল বন্ধ হয়ে গেল। পড়াশোনার থেকে দূরে সরে গেলাম যেমন, তেমনি কাছাকাছি এলাম বাড়ির মানুষগুলোর। তখন কিছু মাস বড় বারান্দার বৈঠকটা তেমন একটা হতো না। 3 ঘরে ছোটখাটো ভুল বোঝাবুঝির জন্য একটা দূরত্ব তৈরি হলো। কয়েক মাস পর শুরু হলো স্কুলের আর কোচিংয়ের অনলাইন ক্লাস। নতুন নিয়ম, নতুন সব ব্যবস্থাপত্র। সারাটা দিন মোবাইলের পেছনে লেগে থাকার উপক্রম। সন্ধেবেলা নিচে বড় বারান্দায় নামলে দেখতাম মা আর পিসিমণি একসাথে বসে সিরিয়াল দেখছে। আমার ইচ্ছে করতো ওদের সাথে কথা বলতে। মা আর পিসিমণি নিজেদের মধ্যে কথা বলতো। আমি কখনোই জায়গা করতে পারিনি বড়দের মাঝে, সেটা সম্ভব নয়। তবে দিনের পর দিন এই একই জিনিস চলতে থাকলো। আমি নিজের ঘরেই থাকতাম চুপচাপ। ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে উৎসাহ ছাড়িয়ে গেল বহু দূর। তখন 2020 শেষের দিকে সারাটা দিন অনলাইন ক্লাস। নিচে নেমে যেই দেখতাম টিভি চলছে তারস্বরে, খুব অস্বস্তি হতো, কানটা জ্বালা করতো। দাবি একটাই, ওই খাওয়ার সময়টা অন্তত বন্ধ রাখো। কিন্তু এই দাবিটা মানার মতোই ছিল না। কখনো কখনো অনেক রাত অবধি ক্লাস চলতো, ঘুম হতো না, পরে গিয়ে ঘুম আসতোও না। আমি ছোট থেকেই পিসিমণির কাছেই ঘুমাই, মানে একটু বড় হওয়ার পর আর কি। তখনও তাই, ঘুম আসতো অনেক রাতে, ওই 2:30-3টে নাগাদ। পরের দিন ভোর 5টার মধ্যে পিসিমণির প্রার্থনার অ্যালার্ম বাজতো। পিসিমণি উঠেই ঘরের সব আলো জ্বালিয়ে প্রার্থনা শুরু হতো, আর আমার কাঁচা ঘুমটা যেত ভেঙে। প্রথম দিকে কিছু বলতে পারিনি, ঠাকুর দেবতার বিষয়। পরে আমার অস্বস্তি এমনই ক্রমে বাড়তে থাকলো, 2021-এর এপ্রিল নাগাদ অদ্ভুত এক পরিস্থিতি বাড়ির মধ্যে। বড় বারান্দা নিশ্চুপ, শুধু সন্ধে হলে টেলিভিশনের আওয়াজটা গম গম করে। সারাদিন কারোর সাথে কথা নেই, সবাই এক ছাদের নিচে, অথচ সবাই যে যার মতো ব্যস্ত। রাতে আমার ঘুম একেবারে নেই। আমার তখন বড়ই খারাপ পরিস্থিতি। কারোর সাথে কথা নেই, খেতে ইচ্ছে করে না, ঘুম নেই, যখন তখন রাগ হয়, চিৎকার করে ফেলি। সাথে সাথে একটা অদ্ভুত অপরাধ বোধ কাজ করে, কান্না পায়। কেন করলাম চিৎকারটা? বড় বারান্দায় কান্নাকাটি করার সাহস নেই, নিজের ঘরে গিয়ে একা একা কাঁদি। মনে হয় কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সাথে কথা বলে না। সবার মাঝে আমি কিছু গল্প করতে গেলেই পিসিমণি সেটাকে থামিয়ে দিয়ে নিজের কথা বলে। আমার মনে হয়, হয়তো এমনটা হতো না, তবে আমার মনে হয় আমার কোনো গুরুত্বই নেই এই বাড়িতে। সেই থেকে একটু একটু করে গুটিয়ে নিয়েছিলাম নিজেকে বাড়ির সবার থেকে। আমার মনের মধ্যে নীরবে ঘর বাঁধছিল একাকিত্ব, হতাশা। এসব কেউ জানতে পারেনি, আমিও না। মাধ্যমিক হলো, ক্লাস 11-এ উঠলাম ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে। সবাই আমাকে বলল, যারা নিটের জন্য প্রস্তুতি নেয় তাদের রোজ রোজ স্কুলে গেলে হয় না, বাড়িতে বসে সেলফ স্টাডিকে সময় দিতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, সাথে বাংলা আর ইংরেজি, এই হলো আমার পড়া, পিওর সায়েন্স স্ট্রিম। মাধ্যমিক অবধি আমি প্রায় প্রথম সারির ছাত্রীই ছিলাম। সেই জায়গাটা টিকিয়ে রাখার একটা অদম্য লোভ চেপে ধরলো আমায়। তার দোসর হলো ফেইলিয়ারের ভয়। অঙ্ক ব্যাচে গিয়ে আমি কিচ্ছু বুঝতে পারছি না দেখলে আমি খুব ভয় পেতাম। আমার দ্বারা কিছু হবে না এমন মনে হতো। আমাকে বেশ কয়েকবার এমন শুনতেও হয়েছে যে আমার দ্বারা কিছু হবে না। আমি প্রশ্ন করতে ভয় পেতাম, মনে হতো বেসিক কোয়েশ্চেন্স জিজ্ঞেস করলে যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। ততদিনে বাড়িতে সমস্তটা অনেকটা নর্মাল হয়ে গেছে। আগের মতো বড় বারান্দা আবার সাক্ষী হয় বার্তালাপের, কিন্তু আমি যাই না।
ওই উচ্চস্বর হাসি আমার কাছে বিভীষিকার মতো লাগে। অতিরিক্ত আওয়াজে ভয় হয় আমার। 11-এর মাঝামাঝি তখন একবার খুব জ্বর হলো। সেই জ্বর কিছুতেই সারে না। ততদিনে আমার প্রথম ফিজিক্স টিচার পাল্টেছে। ডাক্তার দেখানো হলো। টানা 1-1.5 মাস এ ডাক্তার সে ডাক্তার করে সে অসুস্থতা ধরাই যায় না আমার কি হয়েছে। শেষে আরেকজন ডাক্তারকে দেখিয়ে ধরা পড়লো আমার ফ্যারেঞ্জাইটিস। আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ, ওজন কমে গেছে, মুখ ভর্তি ব্রণ, মাথার চুল অর্ধেক উঠে গেছে। বড় বারান্দায় গেলেই সবাই এটা সেটা বলতো, এত ব্রণ হলো কি করে, দাঁতটা দিন দিন উঁচু হয়ে যাচ্ছে, ক্লিপ বসা, তাহলে সুন্দর লাগবে দেখতে। চুল সব উঠে গেল কি করে, তোরে এত সুন্দর চুল সব কি করলি, এত রোগা হলে শরীর চলবে। আমার আর নিচে যেতে ভালো লাগতো না। এ সময় মা আমায় কিছুই বলেনি। আমি চাইতাম মা আমার সাথে একটু কথা বলুক, পাইনি। ধীরে ধীরে বড় বারান্দা আমার কাছে একটা ভয়ের বিষয় হয়ে উঠল। আমি চেষ্টা করতাম নিচে না যাওয়ার। মা অসন্তুষ্ট হতো, স্বাভাবিক হওয়াটা। আমি কেন সবার মাঝে যাই না, সবাই আমার কথা জিজ্ঞেস করে, আমি না গেলে সবার মাঝে ছোট হয় মা। এ নিয়ে বহু কথা শুনেছি, বকা খেয়েছি, রোজই চলতো এসব ঝামেলা। কিন্তু আমার দিকটা আমি কিছুতেই বোঝাতে পারতাম না। নিচে গেলেই বড়দের প্রতিটা কথা কিভাবে শেলের মতো বিঁধত। তখন একদিকে পড়াশোনার দিকটা ক্রমে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি ক্লাস টেস্টে 0 অবধি পেয়েছি। 11-এর প্রথম টেস্টের পর আমার বাবাকে দেখা করতে বললেন হেড সিস্টার। যেদিন বাবাকে নিয়ে গেছিলাম সেদিন বাবার মুখের দিকে তাকাতে পারিনি। যে পিসিমণি আমাকে ছোট থেকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছে, সে এখন আর আমার সঙ্গে কথা বলে না। একদিন জিজ্ঞেস করেছিলাম মা আর পিসিমণি দুজনকে যে তোমরা আমার সাথে কথা কেন বলো না। পিসিমণি হেসে উত্তর দিয়েছিল, তুই তো ব্যস্ত থাকিস, কি কথা বলবো তোর সাথে, আর আমরা যে কথা বলবো সে সমস্ত তো তোর পছন্দ হয় না। মা কিছু বলেনি। ছোটবেলার বাধা ধরা নিয়মে তখনও রাতে আমি পিসিমণির সাথেই শুতামই, ঘুম আর আসতো না। হাজারটা চিন্তা চেপে ধরতো। অনেক কষ্টে যেই চোখটা লেগে আসতো কোনো একটা অজ্ঞাত ভয়ের স্বপ্নে, ঘুমটা হঠাৎ ভেঙে যেত। আর সজোরে চোখটা খুললেই দেখতাম একটা সবুজ রঙের 0 ল্যাম্প। সেই সবুজ রঙের 0 ল্যাম্পের আলোতে 2.5 তলার ঘরটা আলো আঁধারি। মাথার ওপর পাখাটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে ঘুরছে, পাশে পিসিমণি ঘুমোচ্ছে। তার সারাটা শরীর সবুজ হয়ে আছে, স্থির, যেন একটা নিথর দেহ পড়ে আছে আমার পাশে। এই দেহটা আমার পিসিমণির, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেই ঘুমিয়ে আছে আমার পাশে। ঘুমিয়ে গেছে চিরতরে। কারণ সকাল হলে যে আমার সামনে আসবে তাকে তো আমি ভালোবাসিনি কখনো। যাকে আমি ভালোবাসতাম সে এমন জড়ও ছিল না, এমন নিথর ছিল না তার মন আমার প্রতি। পুরো ঘরটার দিকে তাকাতাম, না চাইতেও তাকাতাম, কারণ চোখ বন্ধ রাখতে পারতাম। পুরো ঘরটা দেখে আমার গলাটা না শুকিয়ে আসতো। আমি বিছানা থেকে নেমে আলো জ্বালিয়ে টেবিল অবধি যেতাম জল নেওয়ার জন্য। আর সেখানে গেলেই আয়নায় আমার নিজের শরীরটা চোখে পড়তো, বিকট, বিচ্ছিরি, অসুন্দর, যাকে কেউ ভালোবাসে না, কেউ না। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতো, পারতাম না। শরীরের সমস্ত ভারসাম্য হারিয়ে ধপ করে বসে পড়তাম মাটিতে।
তারপর শরীরের যতখানি শক্তি প্রয়োগ করলে ওই প্রাণ বেরিয়ে যাওয়া চিৎকারটা আটকে রাখা যায়, ঠিক ততখানি শক্তি দিয়ে নীরবে আঁচড় কাটতাম নিজের পায়ে, গোড়ালির ওপর থেকে হাঁটু অবধি। এসব তখন প্রতি রাতের গল্প ছিল। এসব চিন্তায় যেন হারিয়ে যেতাম ওইখানটায় বসে বসে। সম্বিত যতক্ষণে ফিরত ততক্ষণে পিসিমণির ওঠার সময় হয়ে গেছে। আমি যেন হঠাৎ জাগতাম, তারপর লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ গিয়ে শুয়ে পড়তাম পিসিমণির পাশে, উল্টো দিকে ঘুরে। তারপরে সব জ্ঞানে জেগে থাকতাম দিনের আলো ফোটা পর্যন্ত। তারপর পিসিমণি যেত ঠাকুর ঘরের দিকে, আর আমি যেতাম নিজের ঘরের দিকে। এই সেই ঘর, যে ঘর আমাকে আশ্রয় দিয়েছে আমার চির চেনা, আমার স্বাদের বড় বারান্দাকে ভয় পাওয়ার পরে। তারপর স্কুল যাওয়ার আগে পর্যন্ত সময় গুনতাম। আমার পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত লাল লাল দাগ হয়ে গেছিল, পাটা ঢেকে রাখতাম। আমার বাড়ির সবাই জানে আমি গরমকালে ফুল প্যান্ট পরে ঘুরতাম, কারণটা কেউ জানে না। সবাই বলতো গরমে ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াই, পাগল নাকি। কেউ জানে না কেন ফুল প্যান্ট পরতাম আর কি। কিন্তু এই লুকোচুরি খেলাটাও খুব একটা বেশি দিন চালিয়ে যেতে পারলাম না। শরীর তখন আরো খারাপ। একদিন সকাল থেকে প্রচন্ড বমি হচ্ছে। বাবা ঠাকুর ঘরের পুজো সেরে আমার কাছে এসেছে ওষুধ নিয়ে। সেদিন নিচে নামবো না মনে মনে ঠিক করে রেখেছিলাম, তাই ফুল প্যান্ট আর পরিনি, একটা ফ্রক পরেছিলাম। সেদিন আমি ধরা পড়েছিলাম বাবার কাছে। সেদিন বাবার পায়ের কাছে বসে যে আর্তনাদটা বেরিয়েছিল না, তাকে যে কতদিনের অভিমান, কত রাতের ভয়, কত যুগের লজ্জা, ঘৃণা, অপমান জমেছিল, তা একমাত্র আমার ঠাকুর জানে। বাবা আমাকে টানা 45 মিনিট ধরে শান্ত করেছিল। ওই প্রথম আমি বুঝেছিলাম বাবার স্পর্শ কেমন হয়। মা সমস্তটা দেখে বলেছিল যে ওকে এই নাটকগুলো করতে বারণ করো, নিচে সবাই বসে আছে, যে চিৎকারটাও করছে সবাই ভাববে ওকে বাড়িতে কি না কি অত্যাচার করা হয়, তোমার মেয়ে তো আর লোকজন মানে না। সেদিনের পর থেকে নিজেই নিজের অজান্তে মায়ের দূরে চলে গেছিলাম, মায়ের থেকে অনেকটা দূরে চলে গেছিলাম সেদিন। সমস্তটাই আমার ঘরেই হচ্ছিল। বাইরে বলেছিলাম না একটা ওপেন কিচেন আছে, পিসিমণি ওইখানেই দূরে দাঁড়িয়ে দেখছিল সবটা, কাছে আসেনি, একটা কথাও বলেনি আমার সাথে। এই দুঃখটা আমার সারা জীবনের। যাদের আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসলাম তারা আমায় বুঝলো না, আর যে আমাকে বুঝলো ছোট থেকে তাকে সেভাবে কাছে পাওয়ার সুযোগই হলো না। বাবা সমস্তটা দেখে ছোট মামাকে খবর দিল, মামা এলো। আমি ঘরের একটা কোনায় গুটিসুটি মেরে বসেছিলাম। মামাকে সবটা বললাম, ভাবলাম আমি না হয় ছোট, মাকে বোঝাতে পারছি না, কিন্তু মামা তো বড়, মাকে ঠিক বোঝাবে। কিন্তু আমি তখনও জানতাম না আমার ধারণাটা ঠিক কতটা মারাত্মক রকম ভুল ছিল। তখন ওই বেলা 1:15 মামা বেরিয়ে গেল আমার ঘর থেকে। আর মামা বেরিয়ে যাওয়ার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে মা আমার ঘরে এলো। বিশ্বাস করো এই রকম ভয় আমি কোনোদিন আমার মাকে দেখে পাইনি। মা আমাকে বললো যে তোকে বাড়িতে বকা হয় না মারা হয়, কোন অত্যাচারটা করা হয় তোকে বাড়িতে। মামাকে ওসব কি বলেছিস, তুই নিজে কথা বলিস না কারোর সাথে, আমরা কথা বললে তো শুধু গলা তুলতে ঝগড়া করতেই জানিস। একটুকু কথা বলে মা চলে গেল। সেদিন মায়ের চোখের কোনো জল দেখেছিলাম, আমি বুঝলাম মাকে আর যাই হোক আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি, মা কষ্ট পেয়েছেন আমার জন্য।
আমি মামাকে বলেছিলাম তো, তাই। আর কখনো কাউকে কিচ্ছু বলবো না, সেদিন ঠিক করেছিলাম। আর কখনো কাউকে কিচ্ছু বলবো না, মাকেও না। তারপর থেকে আমার অনুভূতির কথাগুলো আর কেউ জানতে পারেনি, আমার এই খাতা পেন কাগজ কলমেরা ছাড়া। আমি খুবই হিংসুটে ছোট থেকেই। যা আমার সেটা শুধুই আমার, আনন্দ হোক বা দুঃখ সেটা শুধুই আমার, আর কারণ নয়। তারপর থেকে এখনো পর্যন্ত চিৎকার শুনলে ভয় লাগে, কাউকে কষ্ট দিয়ে ফেলবো এই ভয়ে কম কথা বলি, প্রচুর লিখি, কখনো কখনো আঁকি, গানটা মাঝে মাঝে ইচ্ছে হলে করি। তখন থেকে আমি একটু একটু নিজের হতে শুরু করি।